স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। লেবাননের রাজধানী বৈরুতে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর জবাবে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান। রবিবার স্থানীয় সময় রাত প্রায় 10টার দিকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান। ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই হামলা পাল্টা হামলার ফলে শান্তি চুক্তিতে কোনো প্রভাব পড়বে না। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার বিষয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী সাইফুর রহমান শিশির। শিশির, আপনাকে স্বাগত। তেহরান ওয়াশিংটনের মধ্যে যে আলোচনা চলছে সেখানে ইসরায়েল এবং ইরানের যে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, এই অবস্থায় পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি তো আসলে আগে থেকেই বেশ ঘোলাটেই ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের যে চলমান যে শান্তি চুক্তি নিয়ে যে আলোচনা রয়েছে সেটির উপরে আসলে এই যে নতুন হামলা এটি তেমন কোনো প্রভাব ফেলবে না এবং যা তাদের যে চুক্তির যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে ইরানের যে বিভিন্ন রকমের যে অর্থ রয়েছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন যুক্তরাষ্ট্রের মিত্রদের যে ব্যাংকে সেইগুলো ছাড় দেওয়ার ব্যাপারে তাদের কথাবার্তা চলছে। তো শান্তি চুক্তি নিয়ে যে আলোচনাটি সেটি আসলে তাদের যে ভূ রাজনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক সেইগুলোর উপরে ভিত্তি করে আসলে শান্তি আলোচনার মতো এগিয়ে যাচ্ছে। আর এই যে পাল্টি হামলা এটি কিন্তু আসলে অব্যাহত ছিল। 28 ফেব্রুয়ারি যখন এই হামলা শুরু হয় তারপরে কিন্তু 16 এপ্রিলে সে সিজফায়ার হয়েছে, মানে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু তারপরেও লেবাননের বিভিন্ন অঞ্চলে কিন্তু ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে এবং সেই হামলারই আসলে একটি ফলাফল হিসেবে আসলে বলা যায় আজকের লেবাননে ইরানও ঘোষণা দিয়েছিল যে লেবাননে যদি হামলা বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা আবার নতুন করে হামলা চালাবো। তো সেই যে ঘোষণা ইরান দিয়েছিল সেটির ফল হিসেবেই বা সেই অংশ হিসেবেই তারা আবার আজকে হামলা চালিয়েছে। জি, আমি আরেকটু জানতে চাবো যে যুদ্ধ ওয়েস্ট এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়েছে, সেটার আশঙ্কা কেমন দেখছেন, কি হতে পারে? যুদ্ধ তো ওয়েস্ট এশিয়ায় ছড়িয়ে পড়েছেই আগেই। আপনার ইরানের যেসব প্রক্সি পাওয়ারগুলো রয়েছে, যেমন হুথি আছে ইয়েমেনে অথবা লেবাননের হিজবুল্লাহ, তারাও কিন্তু এই যুদ্ধে ইতোমধ্যেই তারা ঢুকে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরান বিভিন্ন যুক্তরাষ্ট্রের যারা এলাই ছিল তাদেরকে কিন্তু তাদের উপরে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তাদের উপরে কিন্তু ইরান সেই 28 ফেব্রুয়ারি থেকেই তাদের হামলা তারা চালিয়েছে। সো যুদ্ধ এরই মধ্যে আসলে যুদ্ধটা শুধু ইরান ইসরায়েল না বা শুধু মধ্যপ্রাচ্যেও না, যুদ্ধের মধ্যে আসলে সারা পৃথিবী জড়িয়ে পড়েছে বিভিন্নভাবে। জি, আচ্ছা, আমরা জানি এই যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, এর বৈশ্বিক প্রভাব কেমন হতে পারে? হ্যাঁ, আজকে আপনি দেখবেন যে কালকে যখন হামলা হলো তারপরেই কিন্তু এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং এরই মধ্যে এশিয়ার বেশ কিছু দেশ, কম্বোডিয়া, লাওস, এ সমস্ত দেশে কিন্তু মোটামুটি 50%-এর উপরে তাদের যে তেলের দাম এটি কিন্তু বেড়েছে এবং এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশ তারা এই জ্বালানি নিয়ে, কারণ এই দেশগুলোর জ্বালানি আমদানি করতে হয়, তাদের নিজস্ব জ্বালানি উৎপাদন বা এই যে ব্যবস্থাটি নেই, সে কারণে তাদের জ্বালানিটা পুরোটাই আমদানি নির্ভর। সো সেখানে এরই মধ্যে এশিয়ার বাজারে বেড়েছে এবং এশিয়ার বেশ কিছু দেশ অলরেডি এটা নিয়ে তারা স্ট্রাগল করছে, তাদের আসলে বেশ বড়সড় ঝামেলায় তারা পড়েছে তেলের বাজার নিয়ে। তো এটি আরও অস্থিতিশীল হবে তেলের বাজার, সেটি আসলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ধারণা করছেন। জি, সাইফুর রহমান শিশির, আপনাকে ধন্যবাদ। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, আজ সীমান্তে কোনো উত্তেজনা আছে কিনা, এছাড়াও বিজিবির অবস্থান কেমন দেখছেন আমাদের জানাবেন। আসিফ, আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে আমাদের দিনাজপুরের 42 বিজিপির অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে আসলে দিনাজপুরের প্রায় 140 কিলোমিটার সীমান্ত ভারতের ঘেঁষা রয়েছেন। এখানে বিজিবির সদস্যরা দিন রাত তারা কিন্তু টহল দিচ্ছেন। পাশাপাশি
পাশাপাশি স্থানীয়রাও কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। কারণ আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই ভারতের যে সীমান্তে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ, সেটি কিন্তু ঠেকানোর জন্য আমাদের বিজিবির সদস্যরা স্থানীয়দেরকে সহযোগিতা নিয়ে এটি কিন্তু তারা শক্ত অবস্থানে রয়েছেন, এবং যে অবস্থান থেকেই বিএসএফ কোনো সদস্যদেরকে বা ভারতীয় কোনো নাগরিকদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করার সাথে সাথেই বিজিবি সদস্যরা শক্তভাবে প্রতিবাদ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে দিনাজপুরের যে ৪২ বিজিবির অধীনে হরিপুরের মশালগাঁও ডিওপির এলাকায় গত ৩-৪ দিন ধরে কিন্তু ভারতীয় ১১ জন নাগরিক রাখা হয়েছিল, তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছিল। গতকালকে রাতে বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ করার কারণে রাতেই কিন্তু রাত ৩টার দিকে সেই অবস্থানরত শূন্য রেখায় ভারতীয় ১১ নাগরিককে তারা ফিরিয়ে নিয়ে গিয়েছে। তো আমাকে নিশ্চিত করেছেন দিনাজপুরের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলেছেন যে এক এলাকায়, সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশি সদস্যরা বা বাংলাদেশি নাগরিকেরা যেভাবে বিজিবি সদস্যদেরকে সহযোগিতা করছেন, এতে একটা দেশপ্রেমের যে একটা মনোভাব সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, এবং বিজিবি সদস্যরা প্রতিটি গ্রাম পর্যায়ে অর্থাৎ সীমান্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষদেরকে সচেতন করছেন, বিভিন্নভাবে তাদেরকে অ্যানাউন্স করছেন, তাদের সহযোগিতা কামনা করছেন। সীমান্তবর্তী এলাকাবাসীরাও বিজিবিকে সদস্যদেরকে সহযোগিতা করছেন। সব মিলে বাংলাদেশের বিজিবি সদস্য এবং বাংলাদেশের সীমান্তবর্তী লোকেরা একেবারে শক্ত অবস্থানে রয়েছে। আপনাকে বলতে পারি যে ভারতীয় কোনোভাবেই পুশিন করার চেষ্টা করলে তারা প্রতিহত করবে, এবং শক্তভাবে বিজিবি সদস্যরা প্রতিহত করবে, এমনটাই জানিয়েছেন দিনাজপুরের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। আসিফ, এটি ছিল আমার কাছে সীমান্তের সর্বশেষ খবর। জি, সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। সীমান্তের খবর নিয়ে এবার ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, বিএসএফ এর পুশিন চেষ্টার পর সীমান্তে বিজিবির আজকের অবস্থান কেমন দেখছেন এবং কোনো উত্তেজনা আছে কি? আসিফ, আপনি জানেন ঠাকুরগাঁয়ের যে হরিপুর মশালগাঁও সীমান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত, এখানে কিন্তু 2 দিন থেকে একটি হৃদয় বিদয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। 11 জন মানুষ, যাদেরকে কেউ নিতে চায় না, উদ্বাস্তুর মতো শূন্য রেখা বরাবর তারা বসেছিল, অপেক্ষায় ছিল তাদের কেউ ডেকে নেবে, তাদের কেউ আশ্রয় দিবে। এমনই পরিস্থিতি দেখেছি সেখানে যে 11 জন মানুষের মধ্যে কিন্তু 4 জন ছিল শিশু, 4 জন ছিল নারী এবং 3 জন পুরুষ। তারা 2 দিন থেকে সেখানে অবস্থান করছিল। খরা রোদের গরমে তাদের অস্বস্তিতে সেখানে থাকতে হয়েছে খোলা ছাদের নিচে, কখনো বা ঝড় বৃষ্টি এসে তাদের কিন্তু ভিজিয়ে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে সবচেয়ে যেটা আরও দুঃখজনক বিষয়, তারা আহার করছিলেন বাংলাদেশিদের কিছু দেওয়া খাবার খেয়ে। গতকাল হঠাৎ করেই বিএসএফ বাংলাদেশিদের সেখানে খাবার দেওয়া বন্ধ করে দেয়। এরপর থেকে কিন্তু সেখানে খাবার দেওয়া বন্ধ ছিল, অর্থাৎ একটা লম্বা সময় থেকে সেখানে খাবার দেওয়া ছাড়াই সে 11 জন বসেছিল। এরপর আজ সকালবেলা আমাদেরকে বিজিবি নিশ্চিত করেছে যে আসলে বিএসএফ অর্থাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গতকাল রাত্রিবেলা তাদেরকে বর্ডারের ভিতরে নিয়ে গেছে, অর্থাৎ ভারতের ভিতরে নিয়ে গেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, আগে থেকেই বিজিবি ঠাকুরগাঁয়ে বেশ সতর্ক অবস্থানে ছিল, এবং এই 11 জনকে পুশিনের চেষ্টার পর থেকে কিন্তু ঠাকুরগাঁয়ের যে সীমান্তরক্ষী বাহিনীরা আছে তারা আরও বেশি সতর্ক অবস্থানে গিয়েছে, অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। সেই সাথে স্থানীয়দের সর্বাধিক সহায়তা তারা নিচ্ছে। তারা বিভিন্ন যে সকল ফাঁকা জায়গা এবং ঝুঁকিপূর্ণ জায়গা যেদিক দিয়ে পুশিন হতে পারে সেদিক দিয়ে যে স্থানীয়রা আছে তাদেরকে সেখানে সতর্ক থাকতে বলেছে এবং তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছে। আমি যতটুকু জানতে পেরেছি তাদের সাথে কথা বলে, যে তারা নিয়মিত তাদের যে টহল কার্যক্রম সেটা থেকে বর্তমানে টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে, যাতে করে কোনো প্রকার কোনো পুশিনের ঘটনা না ঘটে। এই যে 11 জনকে যে পুশিন করার চেষ্টা ছিল, সেখানে বিজিবির আমি বিশেষ একটি অবস্থান লক্ষ্য করেছিলাম। তারা সতর্ক ছিল বলেই কিন্তু সেই 11 জনের পুশিন চেষ্টাটাকে ব্যর্থ করা গেছে। 2 দিন পর সর্বশেষ বিএসএফ সেই 11 জনকে আবারও নিজেদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমি তবে যারা থাকাকালীন সেখানে অবস্থানকালীন আমি সেই সকল 11 জন যে অসহায় ছিল তাদের সাথে আমি কথা বলেছি। তারা বেশ মানবত জীবনযাপন করছিল। তারা আমার যাকে জানিয়েছিল তাদেরকে কিন্তু ভারত কর্তৃক তাদেরকে আটক করা হয়েছিল ঈদের আগে, এবং যতদিন তারা সেখানে ছিল তাদেরকে একবেলা খাবার দেওয়া হয়েছে। অর্থাৎ এখন আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার পর তাদেরকে হয়তো বা একবেলাই খাবার দেওয়া হতে পারে। এই পরিস্থিতি থেকে স্থানীয়রা যেভাবে হোক এটার একটি নিস্তার চায়, এবং সীমান্ত যাতে সর্বাধিক সুরক্ষিত থাকে সেদিক থেকেও ঠাকুরগাঁওবাসীর সাথে স্থানীয়রা সকলেই বিজিবিকে সর্বাধিক সহযোগিতা করে আসছে। আসিফ।
মহিউদ্দিন তালুকদার, আপনাকে ধন্যবাদ। অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের সম্ভাব্য আকার হচ্ছে প্রায় 9,38,000 কোটি টাকা। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11ই জুন এই বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন, যা বর্তমান সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। একটি দেশের বাজেট হলো নির্দিষ্ট একটি অর্থবছরের জন্য সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের একটি সার্বিক আর্থিক পরিকল্পনা। এর মাধ্যমে সরকার দেশ পরিচালনা, নাগরিকদের জন্য বিভিন্ন সেবা প্রদান এবং অবকাঠামো উন্নয়নে কোথায় কত অর্থ ব্যয় হবে এবং সেই অর্থ কোন উৎস থেকে আসবে, বিশেষ করে কর, ভ্যাট, ঋণ থেকে আসবে, তারই একটি হিসেব তুলে ধরা হয়। বাংলাদেশের 55তম বাজেট জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটে রাজস্ব আয়ের সম্ভাব্য লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে মূলত 3টি প্রধান উৎসের উপর জোর দিচ্ছে এনবিআর। এর মধ্যে কর 6,04,000 কোটি টাকা। এই অর্থ আসবে মূলত প্রত্যক্ষ কর ও ভ্যাটের আওতা বৃদ্ধির মাধ্যমে। আর এনবিআর বহির্ভূত কর 25,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত রাজস্ব 66,000 কোটি টাকা। তার মানে রাজস্ব ব্যবস্থাপনায় একটা বড় রকমের পরিবর্তন ঘটাতে হবে। সেখানে দুটো পদ্ধতিতেই করা যায়। একটা পদ্ধতি হচ্ছে যে অর্থনীতি যদি সম্প্রসারিত হয়, এখন তো অর্থনীতি সংকুচিত হয়েছে, সম্প্রসারিত হয় তাহলে কর্মসংস্থান তৈরি হবে, প্রত্যক্ষ কর বাড়বে, একই সাথে ভোগ বাড়বে, সাথে সাথে মূল্য সংযোজন কর বাড়বে এবং অর্থনীতি গতিশীল হওয়ার সাথে সাথে শুল্ক ক্ষেত্রেও আয় বেড়ে আসবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে কর জালিয়াতি, কর পরিহার, কর অব্যাহতি, যে ফান্দি ফাঁকিগুলো ছিল সেখান থেকে আমরা মুক্ত করতে চাচ্ছি। কিভাবে মুক্ত করব? প্রথমে হচ্ছে যে এটাকে আমরা ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাচ্ছি। মন্ত্রণালয়গুলোর মধ্যে বরাদ্দের শীর্ষে থাকছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। গুরুত্ব পাবে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা। বড় পরিবর্তন আসবে জ্বালানি খাতেও। আমরা সব ক্ষেত্রেই কিন্তু আমরা সুযোগটা বাড়াবো। অর্থাৎ হচ্ছে যে রেলপথের যেটা অবহেলিত ছিল, নৌপথ অবহিত ছিল, তো যোগাযোগ ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তন হবে। জ্বালানিতে বিরাট একটা পরিবর্তন ঘটবে। নতুন সরকারের এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ী আর সুশাসন নিশ্চিতের উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। নতুন নতুন উদ্ভাবনী চিন্তাভাবনাও আমাদের করতে হবে, যাতে করে আমাদের ঘাটতি অর্থায়নটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। ব্যয়ের ক্ষেত্রে আমাদের সাশ্রয়ীভাবে ব্যয় করা, সুশাসনের সাথে বাস্তবায়ন করা, এইসব বিষয়গুলোতে আমাদের নজর দিতে হবে এইবারের বাজেটে। মোট আয় ও ব্যয়ের হিসাব অনুযায়ী আগামী অর্থ বছরে আনুমানিক 2,43,000 কোটি টাকার ঘাটতি থাকতে পারে। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির 18তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন তামিম। বোর্ডের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। দুজন সহ সভাপতি নির্বাচিত হওয়ার কথা থাকলেও আপাতত একজনের নাম জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যক্তিগত আইডেন্টিটি যাই থাকুক না কেন, আমাদের দায়িত্ব একটাই, আর ওই দায়িত্বর কারণে আমরা এখানে আজকে বসা। ওটা হলো বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার, বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়া। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচন্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাইতে পারবো। ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। প্লেয়ারদেরকে যতটুকু রেসপেক্ট করার দরকার, নট অনলি দ্য কারেন্ট ক্রিকেটার্স, অল দ্য এক্স ক্রিকেটার্স, এভরি স্টেক হোল্ডার ইন বাংলাদেশ ক্রিকেট উইল বি রেসপেক্টেড। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।